আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় 11 পাঠ 4 নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাসে উপস্থিত হয়েছ এবং যে অভিভাবকগণ এবং শুভাকাঙ্ক্ষীগণ সাথে আছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। বাকেরগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসাইন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে পড়া টেবিলে বসে পড়ো এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তোমরা সাথে সাথে নোট করে নিবে, যেগুলো শুধু আমাদের পরীক্ষার জন্য নয়, আমাদের জীবনে কাজে লাগবে। কারণ আমরা জানি বিশ্ব পরিচয় বইটি হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা আমাদের পরবর্তী জাতির কাছে উপস্থাপন করতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে এবং লালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পাঠে আলোচনা করেছিলাম একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে, মৌ জাতিসত্তা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আরেকটি নৃগোষ্ঠী নিয়ে, সেটা হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী নিয়ে। তোমরা সবাই আজকের যে পাঠের বিষয়বস্তুটি আছে সেটি সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিপুরা জনগোষ্ঠী নিয়ে আজ আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যে এরা বেশি বসবাস করে থাকে, এদের আবাসস্থল। তো ত্রিপুরা ভাষা হচ্ছে এরকম যে আমরা বলি কেমন আছো, এরা বলে যে গামপ্রুঙ্গ। আমরা বলি যে কি করো, ওরা বলে যে তামাখালাই। তারপর হচ্ছে কোথায় যাও, ব্রুথাং। ব্রুথাং কোথায় যাও, এগুলো হচ্ছে ত্রিপুরা ভাষা। গামপ্রুঙ্গ, ব্রুথাও, থাং, তামা, সাজাগলাই, নন ভুমং তামা, তোমার নাম কি, এগুলো হচ্ছে কি ত্রিপুরা ভাষা। তাহলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে ত্রিপুরাদের জীবন প্রণালী, ভাষা, ধর্ম, উৎসব, খাবার বা খাদ্যাভ্যাস, পোশাক আশাক ইত্যাদি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিশেষ করে পার্বত্য অঞ্চলে চাকমা এবং মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরবর্তীতে যে সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেটাই হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী। তো এই ত্রিপুরা জনগোষ্ঠী বাংলাদেশ ছাড়াও বলেছিলাম যে ভারতের ত্রিপুরা রাজ্যে এরা এই জনগোষ্ঠী বাস করে থাকেন। প্রথমে আমরা জেনে নিব যে ত্রিপুরাদের যে ভাষা রয়েছে। ভাষা সম্পর্কে আমরা জেনে নেব। ত্রিপুরাদের ভাষা আছে, আমাদের যেমন রয়েছে মাতৃভাষা বাংলা ভাষা, এদেরও মায়ের ভাষা রয়েছে, মাতৃভাষা রয়েছে। এদের ভাষার নাম হচ্ছে ককবরক। ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে কি ককবরক। তাহলে আমরা জেনে নিলাম যে ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক, ভাষার নাম হচ্ছে ককবরক। তারপর আমরা জানবো তাদের সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা যদি আমরা দেখি, ত্রিপুরা জনগোষ্ঠীরা সমাজে দলবদ্ধভাবে বসবাস করে থাকে। দলকে এরা দফা বলে। এরা সমাজে
একই সাথে দলবদ্ধভাবে বসবাস করে থাকে দলকে এরা বলে দফা। দলকে কি বলে? দফা বলে। তাদের মোট 36টি দফা রয়েছে, এর মধ্যে 16টি বাংলাদেশে এবং বাকি 20টি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে। তাহলে আমরা দেখলাম যে তাদের মোট দফা হচ্ছে কি, এরা সমাজে দলবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে। এদের মোট 36টি দফা রয়েছে, তার মধ্যে 16টি হচ্ছে বাংলাদেশে এবং বাকি 20টি রয়েছে ভারতে, এবং সেগুলো হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে, সেগুলো হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। তাহলে আমরা দেখলাম যে সমাজ ব্যবস্থা এরা দলবদ্ধভাবে বসবাস করে, দলকে এরা দফা বলে। এই দফা মোট 36টি রয়েছে, যার 16টি হচ্ছে বাংলাদেশে এবং 20টি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এরা হচ্ছে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা হচ্ছে পিতৃতান্ত্রিক, এবং তবে সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি এবং মেয়েরা মায়ের সম্পত্তির অধিকারী হয়, অধিকার লাভ করে। এরা তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের বাংলাদেশের যে ত্রিপুরা রয়েছে তাদের সমাজ ব্যবস্থা। আমি আবারও বলছি, তাদের সমাজ ব্যবস্থা, এরা সামাজিকভাবে দলবদ্ধভাবে বসবাস করে, এরা দলকে দফা বলে। টোটাল মানে মোট 36টি দফা রয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশে রয়েছে 16টি এবং ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে 20টি। তার মধ্যে তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে যে বাবার যে সম্পত্তি রয়েছে সেটা পেয়ে থাকে ছেলেরা, এবং মায়ের যে সম্পত্তি থাকে সেটা পায় মেয়েরা। শিক্ষার্থীরা, তারপরে আমরা জেনে নিব যে তাদের ধর্ম সম্পর্কে। আমাদের যেমন ধর্ম রয়েছে তাদেরও ধর্ম রয়েছে। ত্রিপুরারা সাধারণত সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মের অনুসারী। তাহলে আমরা জানলাম যে ত্রিপুরারা কোন ধর্মের? সনাতন ধর্ম। ত্রিপুরারা হচ্ছে সনাতন ধর্মের অধিকারী। বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। এরা বেশিরভাগ কি পূজা করেন? শিব পূজা এবং কালী পূজা করে থাকেন। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন। যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কেয়ার পূজা করেন। সকলের মঙ্গলের জন্য একটি পূজা করে থাকেন, সেটাকে কি পূজা বলে? সেটাকে বলে কেয়ার পূজা। সেটা কেন করেন এরা? সমাজের সকলের মঙ্গলের জন্য। আর এমনিতে ব্যক্তিগতভাবে তারা অনেক দেবদেবীর উপাসনালয় বা উপাসনা করে থাকেন। শিক্ষার্থীরা, তারপরে আমরা জেনে নিব যে তাদের বাড়ি সম্পর্কে। ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত একটু উঁচুতে হয় ও ঘরের ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। অর্থাৎ এরা যে ঘরগুলো তৈরি করে থাকেন একটু উঁচুতে হয় এবং ঘরে ওঠার জন্য কিছু সিঁড়ি ব্যবহার করে থাকেন। তারপর আমরা জানবো যে ত্রিপুরাদের পোশাক সম্পর্কে আমরা জানবো। ত্রিপুরা মেয়েদের পোশাকের যে নিচের অংশ রয়েছে, নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলে। ত্রিপুরা মেয়েদের দুটি পোশাক, উপরের যে অংশটি রয়েছে সেটাকে রিসা, নিচের অংশকে রিনাই, উপরের অংশকে রিসা বলে থাকে। মেয়েরা নানা রকম অলঙ্কার, পুঁথির মালা আর কানে নাতক নামে এক প্রকার ঝুল করে। নানা প্রকারের পুঁথির মালা, কানে একটি ঝুল করেন, সেটার নাম হচ্ছে নাতক নামক। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরেন। ছেলেরা কি পরে? ধুতি, গামছা, লুঙ্গি এবং হচ্ছে জামা পরেন। তাহলে দেখলাম যে মেয়েরা যে কাপড়টি পরিধান করেন তার দুটি অংশ রয়েছে। সে তার নিচের অংশকে বলে রিনাই এবং উপরের অংশকে বলে রিসা। নিচের অংশ হচ্ছে রিনাই
আর উপরে হচ্ছে রিশা। এবং ছেলেরা গামছা, ধুতি, লুঙ্গি এবং জামা পরিধান করে থাকে। তারপরে হচ্ছে যে উৎসব। ত্রিপুরারা সমাজে জন্ম, মৃত্যু এবং বিয়ে উপলক্ষে নানা ধরনের উৎসবের আয়োজন করে থাকেন। তাদের নববর্ষের উৎসব হচ্ছে বৈশু। তাদের যে নববর্ষের উৎসবটি রয়েছে সেটাকে এরা বলে কি বৈশু, এবং সেটা পয়লা বৈশাখে এরা পালন করে থাকেন। এই সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো আনন্দ করেন। এই বৈশু অনুষ্ঠানের সময় ত্রিপুরা মেয়েরা মাথায় নানা রকম ফুল গেঁথে এরা বিভিন্নভাবে সাজেন এবং পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের যে ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে সেই ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা, সমাজ ব্যবস্থা, ধর্ম, বাড়ি, পোশাক, উৎসব ইত্যাদি বিষয়গুলো আজ আমরা আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে জেনে নিলাম। শিক্ষার্থীরা, তোমরা আরেকটু এই বিষয়গুলো একটু সহজে বোঝার জন্য দেখে নাও এবং গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু নোট করে নাও। আমরা যে উৎসব সম্পর্কে দেখলাম যে এরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকেন, সেগুলো বিশেষ করে জন্ম, মৃত্যু, বিবাহ উপলক্ষে এই উৎসবগুলো করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি ছবি দেখব। আমরা যদি লক্ষ্য করি এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটির মধ্যে কি দেখা যাচ্ছে যে বিয়ের একটি অনুষ্ঠান। ত্রিপুরারা বিভিন্নভাবে যে এরা ঢোল করে এবং পোশাক পরিধান করে বিভিন্নভাবে সেজেছে এবং এই বিয়ের অনুষ্ঠানে তাদেরকে যে প্রক্রিয়ায় বিয়ে করানো হয় এখানে দাঁড়িয়েছে এবং তাদের ধর্ম অনুসারে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করছে। এটা হচ্ছে ত্রিপুরাদের বিয়ের একটি অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা কি জেনে নিলাম যে ত্রিপুরা জনগোষ্ঠী সম্পর্কে জেনে নিলাম। তাদের ভাষা, নিজস্ব ভাষা রয়েছে যেটাকে বলা হয় ককবরক। সমাজ ব্যবস্থা, তারা দলবদ্ধভাবে বসবাস করে, দলকে তারা দফা বলে। মোট 36টি, তাদের মধ্যে মোট 36টি দফা রয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের 16টি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে বাকি 20টি। আর সম্পত্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির মালিক হচ্ছে ছেলেরা এবং মায়ের যে সম্পত্তি থাকে উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তির অধিকারী হচ্ছে মেয়েরা। তারপর আমরা দেখে নিলাম যে ধর্ম। ত্রিপুরারা হচ্ছে সনাতন ধর্মের অধিকারী। তারা বিশেষ করে শিব ও কালী পূজা করে থাকেন এবং তারা কিছু কিছু উপাসনাও করে থাকেন ব্যক্তিগতভাবে, বিভিন্ন ধরনের পূজা করে থাকেন। গ্রামের বা সমাজের সকলের মঙ্গলের জন্য একটি পূজা করে থাকেন, সেই পূজাটিকে কি বলে? কেয়ার পূজা বলে। তারপরে আমরা দেখলাম যে বাড়ি, তাদের বাড়িগুলো পাহাড়ের উপরে উঁচু স্থানে হয়ে থাকে, সেক্ষেত্রে এরা ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে থাকেন। তারপর আমরা দেখে নিলাম যে তাদের পোশাক। ত্রিপুরা মেয়েরা যে পোশাকগুলো পরে থাকে, উপরের যে অংশটা রয়েছে সেটাকে রিশা বলে এবং নিচের যে অংশটা সেটাকে রিনাই বলে। তারপরে ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি এই পোশাকগুলো পরে থাকে। সর্বশেষে আমরা দেখলাম যে তাদের উৎসব দেখে নিলাম যে ত্রিপুরা জনগোষ্ঠী কি করে থাকে। এরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই উপলক্ষে এরা বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করে থাকে। বিশেষ করে তারা পয়লা বৈশাখে বৈশু অনুষ্ঠান
উদযাপন করে থাকে। এই সময় ত্রিপুরা মেয়েরা বিভিন্ন ধরনের পোশাক পরে, কানে নাতং নামক এক প্রকার ঢোল পরে এবং বিভিন্নভাবে মাথায় কি করে ফুল দিয়ে সাজে এবং পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ জেনে নিলাম যে আমাদের বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিপুরা জনগোষ্ঠীর মোট কতটি দফা রয়েছে? আমরা জেনেছি মোট 36টি দফা রয়েছে, যার মধ্যে আমাদের বাংলাদেশে কতটি দফা রয়েছে? আমাদের বাংলাদেশে 16টি দফা রয়েছে। ত্রিপুরাদের ভাষার নাম আমরা জেনেছিলাম। ত্রিপুরাদের ভাষার নাম কি? ককবরক। শিক্ষার্থীরা, আমরা জেনেছি যে ত্রিপুরারা তাদের গ্রামের সকল মঙ্গলের জন্য একটি পূজা করে থাকেন। সেই পূজাটির নাম কি? সেটি হচ্ছে কের পূজা। এবং আমরা জেনেছি যে ত্রিপুরা মেয়েরা যে পোশাকগুলো পরে থাকেন সেই পোশাকের নিচের অংশটিকে কি বলে থাকে? রিনাই। শিক্ষার্থীরা, তাহলে আমরা আরো কিছু দেখে নিলাম যে এরা কখন অনুষ্ঠান করে থাকে? তাদের জন্ম, মৃত্যু এবং বিয়ে উপলক্ষে অনুষ্ঠান করে থাকে। শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়গুলো জেনে নিলাম সেই বিষয় থেকেই তোমাদেরকে ছোট্ট একটি কাজ দিব। বাড়ির কাজ। ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী? 5টি বাক্যে ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো। শিক্ষার্থীরা, আমি আবারও পড়ছি, যেটি তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা করবে। বাড়ির কাজ: ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী? 5টি বাক্যে ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো। আমরা জেনেছি ত্রিপুরারা কোন ধর্ম পালন করে এবং 5টি বাক্যের মাধ্যমে তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাড়িতে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যাবে না। এবং তোমরা যদি এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করো এবং এই তথ্যগুলো, ইতিহাসটুকু জানো, এই ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারো, পরবর্তী জাতিকে তোমরা সেগুলো সঠিক তথ্য দিতে পারো, তাহলে আমাদের এই অনলাইন যে কার্যক্রম, যে কষ্ট পরিশ্রম, সেগুলো ইনশাল্লাহ সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একদিন, অন্য একটি পাঠ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।